লিটনের রহস্যজনক ইনজুরি, আর সেই ইনজুরি নিয়ে কত কিছুই না ঘটে যাওয়া, মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ পড়া, নির্বাচক প্যানেল থেকে হাসিবুল হোসেন শান্তর বাদ পড়া, বিপিএল না হওয়ার ঘোষণা দেয়া, এছাড়া শরফুদ্দৌলা ইবনে সৈকত বাংলাদেশের সেরা আম্পায়ার তাকে চুক্তি থেকে বাদ দেয়া, এমন অনেক কিছুই ঘটে যাচ্ছে। আরও দু একটা ঘটনা আছে, সেই সব নিয়েও কথা বলবো। কিন্তু হঠাৎ করেই এত ঘটনা কেন ঘটছে বাংলাদেশ ক্রিকেটে? বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেট দলের পারফরমেন্স তো আছেই, সেখানে কিছু অসঙ্গতি আছে, দল নির্বাচন করা, ইনজুরি ম্যানেজ করা, এগুলো বাদ দেওয়া যাক, মাঠের লড়াই। কিন্তু মাঠের বাইরে যে ঘটনাগুলো বললাম সেটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে। হ্যাঁ, নতুন সভাপতি, নতুন বোর্ড, লং টাইমের জন্য বোর্ড পেয়েছেন, সেই জন্য সমস্যা মনে হতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী ভালো ফলও আসতে পারে। কিন্তু আমরা যদি একটু দেখি বা মানে মানে আমাদের যেই ইমোশন অথবা আমাদের যে যুক্তিগুলো সেই সব নিয়ে চিন্তা করে, তাহলে মনে হতে পারে যে এই সিদ্ধান্তগুলো ইতিবাচক ফল নাও নিয়ে আসতে পারে। দেখুন, ঘটনাগুলো একটু একটা একটা করে বলা যাক। এই যে ইনজুরি, মানে লিটনের ইনজুরি নিয়ে কত কিছুই না ঘটে গেছে, এখানে এখনও সমাধান হয়নি। কিন্তু মেডিকেল টিমের সাথে মনে হয় কিছু বোর্ড পরিচালকের একটা মানে সমস্যা তৈরি হয়েছে এখান থেকে, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা হচ্ছে যে একবার বিসিবি সভাপতি বলছেন যে মেডিকেল টিমকে সতর্ক করা হয়েছে বা বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে আবার মেডিকেল টিম থেকে বলা হচ্ছে যে না, বাংলাদেশে ট্রিটমেন্ট ঠিক ছিল। গ্যাপটা তাহলে কি? মানে ওখানে একটা অসন্তোষ থেকে গেছে বিসিবি সভাপতির সাথে, হয়তোবা মেডিকেল টিমের সাথে অথবা মেডিকেল টিমের প্রধানের সাথে। এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখতে পেরেছি। এটা হচ্ছে একটা ইস্যু, যেটা অস্থিরতা বা একটু অসন্তোষ আছে। এরপর যেটা বললাম যে মিরাজকে হঠাৎ করে বাদ দেয়, আমি এর আগেও বলেছি যে মিরাজ যে পারফরমেন্স আগে করেছেন তার থেকে খারাপ কিন্তু করেননি, এবং তার থেকে ভালো কখনোই করতে পারবেন না। কিন্তু হঠাৎ করে বাদ দেয়া, সেটা শান্তকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল তার থেকে আরও মনে হয় খারাপভাবেই মিরাজকে বাদ দেওয়া হয়েছে। তার ইম্প্যাক্ট 100% পড়বে, মিরাজের উপর তো পড়বেই, সাথে হচ্ছে ওই দলের উপরও পড়বে। অন্যরা ভরসা পাবেন না, সাথে হচ্ছে জুনিয়রদের সাথে সিনিয়রদের একটা সমস্যার সৃষ্টি হবে, এটা নিঃসন্দেহে হবে। এটা কীভাবে ম্যানেজ করা যায় সেটা বড় বিষয়। বিসিবি সভাপতি বলেছেন যে দ্রুত ম্যানেজ হবে, বা লিটন দাস ভালো ক্যাপ্টেন, ভালো লিডার, ম্যানেজ করতে পারবেন। যদি পারেন ভালো, না পারলে এটার বড় একটা ইম্প্যাক্ট কিন্তু নিঃসন্দেহে পড়বে। এবার আসা যাক যে আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচক প্যানেল, সেখান থেকে হাসিবুল হোসেন শান্তকে বাদ দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা ইস্যু। মানে আগে ছিলেন লিপু, তারপর ছিলেন রাজ্জাক, সাথে ছিলেন সেখানে হান্নান সরকার। তারা চলে যাওয়ার পরে শুধুমাত্র কিছুদিন ছিলেন কিন্তু হাসিবুল হোসেন শান্ত। তাকেও আমরা দেখেছি যে মেয়েদের বিভাগে পাঠানো হয়েছে, এটা নিয়েও আলোচনা কিন্তু হয়েছে। এরপর আসা যাক সবচেয়ে বড় বিষয়, যেটা বললাম যে সৈকত বাংলাদেশের সেরা আম্পায়ার, তাকে কিন্তু চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। বলা হয়েছে যে বিসিবি তাকে সময় মতো ব্যবহার করবে যখন তিনি ফ্রি থাকবেন বা ফাঁকা থাকবেন। এটা হচ্ছে আরও একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে বিপিএল। দেখুন, বিপিএলের সময় তো অনেক বাকি ছিল বা বাকি আছে, সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। এই ঘোষণার পর অনেকে হয়তো কথা বলছেন না, বা অনেকের মধ্যে একটা অসন্তোষ আছে যে বিপিএল না হওয়া মানে বাংলাদেশ একটা বছর পিছিয়ে যাওয়া। শুধুমাত্র আর্থিক দিক নয়, আপনি যে আর্থিক দিকও চিন্তা করেন, সেখানে শুধুমাত্র ক্রিকেটার নয়, এই একটা ইভেন্ট দিয়ে অনেকেরই কিন্তু একটা বড় রকমের ইনকাম হয়, মানে ইনকাম সোর্স এটা। ক্রিকেটার, ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, বল বয় থেকে শুরু করে প্রোডাকশন হাউস বলেন, মিডিয়া বলেন, তাদেরও তো এখানে বড় একটা ছেদ কিন্তু পড়ে গেল বা গ্যাপ পড়ে গেল। এখানেও অনেকেই অসন্তোষ কিন্তু হয়েছেন। আরেকটা বিষয় টুকটাক আছে, যেটা হচ্ছে সবশেষ যে বোর্ড সভা হয়েছে, এরপর বিসিবি সভাপতি তামিম ইকবাল কিন্তু আমরা দেখেছি মিডিয়ার সামনে এবার যে প্রেস কনফারেন্সটা করেছেন, ওখানেই দলের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন যে দলের পারফরমেন্স নিয়ে চিন্তা করছেন না, চিন্তা করছেন অবকাঠামো নিয়ে। এবং সেই সময় আমাদের একজন কলিগ জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশের বা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেছেন যে বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারছে না, ব্যাটারদের সেই দায়ভার নিতে হবে। তখন কিন্তু একটু মনে হয়েছে যে অসন্তোষ নিয়ে প্রধান নির্বাচককে বলেছেন তামিম ইকবাল যে আসলে সেখানে তারও দায়ভার নিতে হবে, তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন। এই যে বিষয়গুলো, মানে আমি বলছি না যে এটা খুবই খারাপ হচ্ছে বা খারাপ, এটা আসলে সময় বলে দিবে যে আসলে সিদ্ধান্তগুলো কেমন। তবে আমাদের যে আবেগটা, আমাদের যেই কাজগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে করে এসেছে, বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজগুলো হয়, যেভাবে হয়, তার কিন্তু একেবারে আলাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা বলতে পারি
হয়তো অনেকে বলতে পারে যে তামিম ইকবাল হয়তো বা পুরো বোর্ডকে বদলে দিয়ে অন্যদের মতো করে, মানে ইন্টারন্যাশনাল, মানে যে দেশগুলো আছে, সফল দেশগুলো আছে বা একদমই সিস্টেমেটিকভাবে চলে, তাদেরকে ফলো করে চেঞ্জ করতে চান, ভালোভাবে চেঞ্জ করতে চান, সেটা হতে পারে। কিন্তু কোনো কারণে এইগুলো যদি ব্যাকফায়ার করে, মানে সেই পর্যায়ে না যায়, তাহলে যে অসন্তোষটা তৈরি হয়েছে বা আছে, এটা কিন্তু অনেক বড় একটা আঘাত ধারণ করবে, অনেক বড় একটা আঘাত ধারণ করবে। এমন অনেক ঘটনাই কিন্তু আছে। আমি বললাম যে মাঠের ভিতর যে ঘটনাগুলো, দল নির্বাচন হোক, সেখানে সিনিয়র জুনিয়রদের মধ্যে মানে যে ধরনের কমপ্লিকেশন হোক, অথবা একটা সিন্ডিকেটের কথা বলা হয়, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ কেন্দ্রিক মানে যে কোচিং স্টাফ আছে, আশরাফুল, সালাউদ্দিন অথবা আরও দুই একজন সিনিয়ররা মিলে দল চালান, সেখানে খুব একটা ভূমিকা নেই সিমন্সের, এটা বলা হয়, এটা ধারণা করা হয়, এবং অনেকেই জোর দেবেন যে এটা আছে। এই যে বিষয়গুলো আছে, এইগুলোতে একটা অসন্তোষ তৈরি করে। আমার মনে হয় যে নতুন বোর্ড সময় লাগবে, কিন্তু এই বিষয়গুলো এভাবে হওয়া ঠিক না, যেটা আমার মনে হয়েছে যে আসলে এগুলোকে আরো ভালোভাবে ম্যানেজ করতে হবে। তাহলে হয়তো বা আমরা যেটা আশা করি বা আশা করেছি এই বোর্ডের কাছে, সেই আশাটা পূর্ণ হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।